আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি রসায়ন 11 অধ্যায় খনিজ সম্পদ এবং জীবাশ্মর 3 নম্বর পর্বে। আজকের পর্বে মূলত আমরা তিনটা টপিক শিখব, সেটা হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড। কারণ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কিন্তু আমরা আগেই পড়ে ফেলেছি। তো তোমাদের লেভেলে সবচেয়ে বেসিক প্রবলেম যখনই আমরা এই তিনটা টপিকের নাম বলি তখন যেটা হয় সেটা আগে বলে নেই। আমরা অলরেডি জেনে এসেছি যে অ্যালকেন, এই অ্যালকেন জিনিসটার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2 এবং এইটা থেকে এই হাইড্রোজেন থেকে যখন আমরা একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই, একটা হাইড্রোজেন যখন বাদ দিয়ে দিই তখন CnH2n+1 হয়। এই জিনিসটা তার মানে কিন্তু এখানেও একটা কিছু নিতে পারবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল মূলক। এটাকে কি বলি? এই ফর্মুলাটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল মূলক। তো এই অ্যালকাইল মূলকের সাথে যখন আমি দেখি যে OH যোগ হইছে তখন সেটাকে আমি বলি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল যখন আমি দেখি যে এটার সাথে এই সেম জিনিস CnH2n+1 CHO যোগ হইছে তখন সেটাকে আমি বলি হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড এবং যখন এই সেম জিনিস মানে অ্যালকাইল মূলকের সাথে যখন আমরা COOH যোগ করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আমি যে কোনো একটা নাম লিখলাম, জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, সব একই কথা। আচ্ছা, এখন এই যে এরকম একটা ফর্মুলা লেখার পরে যে সমস্যাটা হয় এটা তো আমরা প্রথম পর্বে পড়ে আসছিলাম। এবার আমি যদি এখানে একটা কাজ করতাম যে এই সি এর মান হচ্ছে 1 দিতাম তাহলে আমার এখানে জিনিসটা দেখতে কেমন হতো? জিনিসটা দেখতে হতো CH3 OH, এরকমই তো হতো তাই না? কারণ এখানে তুমি যদি 1 বসাও তাহলে 2 1 2 আর প্লাস 1 3 হয়, সেম এরকম হতো। এইটার নাম কি? এই যে আমাদের এই জিনিসটা যে আমরা লিখলাম CH3OH, এটার নাম কি? এটা এক কার্বন বিশিষ্ট, তাহলে এটার নাম আসলে মিথানল। আবার এর পরের জায়গাতে তুমি যদি লেখো CH3CHO, এইটার নাম কিন্তু অ্যালকোহলের নামে যেমন অল হয়, অ্যালডিহাইডের নামে হচ্ছে সেরকম ন্যাল হয়। তো এইটার নাম কিন্তু মিথানেল না। কেন? কারণ এখানে তো আসলে দুইটা কার্বন আছে, আর দুইটা কার্বন থাকলে আমরা জানি কি হয়, ইথ হয়। তাহলে এটার নাম ইথানেল। এটার নাম কি? ইথানেল। এই সেম জিনিস আমি যদি CH3C এরকম OH বসাইতাম, এটার নাম কি হতো? জৈব অ্যাসিডের নাম এভাবে হয় মিথানোইক, ওইক অ্যাসিড হয়, মিথ-আনোইক অ্যাসিড, ইথ-আনোইক অ্যাসিড। এটার নামও অবশ্যই মিথানোইক হবে না, কারণ এখানে দুটো কার্বন আছে। তো এটার নাম হবে হচ্ছে ইথানোইক অ্যাসিড। আচ্ছা, তাহলে আপু যেরকম অ্যালকিন আর অ্যালকাইনে মিথিন আর মিথাইন বলে কিছু ছিল না, একইভাবে এখানে কি অ্যালডিহাইড আর যখন আমি হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের কথা বলবো সেখানেও কি মিথানেল আর মিথানোইক অ্যাসিড বলে কিছু থাকবে না? ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাকে আমি বলি কি, এই জিনিসটাকে আমি বলি হচ্ছে মিথানেল, আর এই জিনিসটাকে আমি বলি হচ্ছে মিথানোইক অ্যাসিড। সবাই আমরা বুঝছি জিনিসটা? এখন ব্যাপার হচ্ছে এই দুটো জিনিস ওই ফর্মুলাটা ফলো করে না বলে আমাদের অনেক সময় এখানে বুঝতে সমস্যা হয় বা বিভিন্ন কনফিউশন ক্রিয়েট হয়। বা ফলো করে না তা বললেও আসলে ভুল না, ব্যাপারটা হচ্ছে এখানে এই কার্বনের মানটা আসলে 0, কিন্তু আমরা তো আসলে সব জায়গায় কার্বনের মান হচ্ছে 1 দিয়ে শুরু করি, কিন্তু ওইখানে তো অলরেডি একটা কার্বন আছে যেটা অন্য কোনো কার্যকরী মূলকে ছিল না। যেরকম দেখো মিথান অ্যালকোহলে কি আছে? নাই। তাহলে আমরা একই সাথে অনেক কিছু শিখে ফেললাম যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্যকে, অ্যালকোহলের প্রথম সদস্য হচ্ছে মিথানল, মিথানেল, বাট সংকেতটা একটু খেয়াল করব, এবং মিথানোইক অ্যাসিড, এটার ক্ষেত্রে একটু সংকেতটা খেয়াল করব।
কারণ যখন উদ্দীপকে আমাদের আসবে যে প্রথম সদস্য উৎপাদন লিখো, প্রথম সদস্যের সাথে বিক্রিয়া লিখো, তখন কিন্তু আমরা প্রথম সদস্য বলতে ম্যাক্সিমামই এই সদস্য লিখি এবং ভুল করি। এই জন্য কিন্তু মানে যে কোনো মানে টপিক, বিশেষ করে জৈব যৌগের মতো টপিক তুমি যদি ইন ডিটেলস না বুঝো, যদিও আমি কিন্তু একদমই এইচএসসি লেভেল তোমাদেরকে মানে টাচও করাচ্ছি না, একদম বেসিক লেভেলটাই বুঝাচ্ছি, কিন্তু এটা যদি ইন ডিটেলস না বুঝো তাহলে এখানকার কোশ্চেন টাচ করার থেকে না টাচ করা বেটার, ফার বেটার, কারণ ভুল হবে, খালি নেগেটিভ মার্কিং না, এটাই পার্থক্য। এবং নামকরণ শিখলাম যে অল হয়, ন্যাল হয় এবং ইনোইক অ্যাসিড হয়। এইবার আমরা চলো বইতে চলে যাই। আমাদের বই কই? এই যে বইয়ে প্রথমে আমাদের বলতেছে অ্যালকোহলের কথা। তো বলেছে যে যেই সব যোগে হাইড্রক্সিল মূলক থাকে, OH থাকে, তাদেরকে আমরা অ্যালকোহল বলি। এবং অ্যালকোহলের এখানে সংকেত দিয়েছে, অ্যালকোহলের নাম দিয়েছে, অ্যালকাইল মূলকের সাথে কিভাবে নামকরণ হয়, এগুলো সব আমরা পড়ে ফেলেছি, এগুলো নিয়ে আমরা আর মাথা ঘামাবো না। আমরা চলে আসছি অ্যালকোহল প্রস্তুতি এবং অ্যালকোহলের বিক্রিয়ার কাছে। তো অ্যালকোহলের প্রস্তুতি আছে, কিন্তু আমরা দেখতেছি অ্যালকোহলের বিক্রিয়া কিন্তু বইতে নাই। তাহলে তোমাদের লেভেলে কি হইলো, আমরা যেরকম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের প্রস্তুতিও পড়ছি, বিক্রিয়াও পড়ছি, আমরা কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে প্রস্তুতি পড়তেছি বাট বিক্রিয়া পড়তেছি না। কিন্তু এইখানে একটু কথা আমি স্পেশালি মেনশন করে দিব, আমি দ্বিতীয় পর্বেও অলরেডি বলেছি, তোমাকে একটু খেয়াল করতে হবে। তুমি যখন আগে অ্যালকিন তৈরি করছিলা, খেয়াল করো একটু, তুমি যখন আগে অ্যালকিন তৈরি করছিলা, তখন তুমি কোনো জায়গাতে খেয়াল করবা যে তুমি কি অ্যালকোহল থেকে কোনো কিছু বানাইছিলা কিনা। এই যে দেখো, তুমি যখন অ্যালকিন তৈরি করছিলা, তুমি কিন্তু অ্যালকোহল থেকে বানাইছিলা। তাহলে এইটা কিন্তু আসলে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া অলরেডি তুমি পড়ছো, যদিও বইতে অ্যালকোহলের সেকশনে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া নাই, কিন্তু এটা কিন্তু অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া, যে সালফিক অ্যাসিডের সাথে যদি আমি ওকে তাপ দিই, ও কিন্তু অ্যালকিন দিবে। এইরকম যেখানে ইথানল থেকে ইথিন দিছে, প্রোপানল থেকে প্রোপিন দিবে, এরকম কিন্তু দিবে। তো ভাবলে হবে না যে আমার কিন্তু বিক্রিয়াটা নাই। ওকে, গেল। এবার আমরা চলে আসি যে অ্যালকোহল কিভাবে তৈরি হয়। অ্যালকোহল তৈরি হওয়াটা বইতে খুবই সহজ একটা পদ্ধতি দেখাইছে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, যেটা মানে অ্যালকাইল মূলক তো আমরা সবাই চিনি, CH3 যেটা, সেটা অ্যালকাইল মূলক। সো এখানে আমাদের তৈরি করেছে ইথানল। আমি যদি মিথানল তৈরি করতাম তাহলে কি করতাম, এই যে এখানেই দেখো লিখাই দিই, যে যদি আমি মিথানল তৈরি করতাম CH3OH দিতাম, ওই সেম থাকতো, এখানে গিয়ে আমাদের তৈরি হয়ে যেত CH3OH, সরি এখানে হচ্ছে CH3Br, ব্রোমো মিথেন হতো, ব্রোমো মিথেন থেকে মিথানল হতো। ওকে, আবার যদি ব্রোমো প্রোপেন থাকতো তাহলে প্রোপানল হতো, একটা করে CH2 বাড়তো। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে কি ঘটনাটা, এখানে কি ঘটনাটা হচ্ছে, অ্যালকাইল হ্যালাইড থেকে এখানে অ্যালকাইল ব্রোমাইড দেখাইছে। এই ব্রোমিন আমি তোমাদেরকে আগেও বলেছি যে যখনই অ্যালকাইল হ্যালাইড থাকে, এই হ্যালোজেন সবসময় পছন্দ করে হচ্ছে ওই 1 নম্বর গ্রুপের সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, এগুলোকে পছন্দ করে এবং ওর সাথে ও বেশি আসক্তিপূর্ণ সম্পর্ক করতে চায়। তো ওই জন্য আমরা সবসময় অ্যালকাইল হ্যালাইড থাকলে ওর সাথে বিক্রিয়া করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডকেই আনি। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ আনলে এই ব্রোমিন আর এ উঠে যায় এবং এই দুটো জিনিস হচ্ছে একসাথে বসে যায়। খুবই ইজি। এখানে যদি প্লাস মাইনাসের হিসাব করে পড়তে চাও তাও পড়তে পারো, যে ব্রোমিন মাইনাস সোডিয়াম প্লাস, কিন্তু তোমাদের সহজ ফর্মুলা আমি বলেই দিছি যে গ্রুপ 1 গ্রুপ 17 সাথে বিক্রিয়া করবে, এজন্য যখনই হ্যালাইড আসবে তখনই এখানে হচ্ছে সোডিয়াম জিনিসটাকে আনতে হবে। ডান। এইবার আমরা চলে আসি অ্যালডিহাইডে। আমরা অ্যালডিহাইড কি, অ্যালডিহাইডের নামকরণ সবকিছুই পড়ে ফেলেছি, এখানে জাস্ট সংক্ষিপ্ত করে একটা অ্যালডিহাইডের প্রস্তুতি দেখাইছে। বলেছে যে ইথাইনের সাথে, আমরা অলরেডি এটা পড়ে আসছি, ইথাইনের সাথে যদি আমি পানি সংযোজন বিক্রিয়া ঘটাই, আমি একটু দেখাই, একটু এগুলো যদি তুমি একটু মানে হচ্ছে রিয়েলাইজেশন করে না পড়ো তাহলে তুমি কিন্তু পদে পদে ভুল করবা। এই দেখো, ইথাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া করেছিলাম 20% সালফুরিক অ্যাসিড এবং 2% হচ্ছে মার্কারি সালফেট দিয়ে। এই মার্কিউরিক সালফেট, মার্কিউরিক কেন, কারণ এখানে হচ্ছে মার্কিউরিকের যোজনী হচ্ছে 2, হ্যাঁ 2, ইক হলে 2, আস হলে হচ্ছে 1। তো মার্কারি যোজনী এখানে যেহেতু 2, সেজন্য এটা মার্কিউরিক সালফেট। 2 কেমনে বুঝছি আপু, এই যে আমাদের সালফেট যে 2 না, এই যে সালফেট 2,
এও 2, এই 2 2 কাটাকাটি হয়ে গেছে, এর যোজনী ওর কাছে, ওর যোজনী ওর কাছে। তো মার্কিউরিক সালফেট যদি আমি 80 ডিগ্রি সেলসিয়াস, এটা মুখস্থ করতে হবে, এখানে কোনো মাফ নাই এবং এই বিক্রিয়াটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা সিকিউ বা এমসিকিউ যে কোনো একটা জায়গায়, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটাতে আসবে। এবার কিন্তু শর্ট কোশ্চিনও যে কোনো বিক্রিয়া তৈরি করতে দিয়ে দিবে, একটা বিক্রিয়া দিয়ে একটা শর্ট কোশ্চিন দিয়ে দিবে। কোশ্চিন প্যাটার্ন যে কোনো ভাবে সাজাইতে পারে, তোমাকে বিক্রিয়া জানতে হবে, বাংলা কথা। তো এখানে ইথাইন পানির সাথে বিক্রিয়া করে যে অ্যালডিহাইড দিল, এটা তাহলে অ্যালডিহাইডের প্রস্তুতি। ইথাইন পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড দিল। তোমরা বলতে পারো আপু আমি কি হচ্ছে ইথাইন তো শিখছি, আমি কি প্রোপাইন শিখে রাখবো? চাইলে শিখতে পারো, না চাইলে না শিখতে পারো। প্রোপাইন শিখলে, প্রোপাইন জাস্ট কি, যে আমি প্রোপাইন, এই যে আমার প্রোপাইন, আমার মন চাইছে আমি এখানে 3টা দাগ দিব, এবার আমি কার্বন মিলাবো, এর হচ্ছে 3টা হাত, এখানে একটা হাইড্রোজেন, এর হচ্ছে 4টা হাত পূরণ হয়ে গেছে, কিন্তু 1 2 3 4টা হাত পূরণ হয়ে গেছে, এর একটা হাত, তাহলে এখানে হচ্ছে H3, এটা হচ্ছে প্রোপাইন। এই প্রোপাইন থেকে তুমি প্রোপানেল তৈরি করে দিবে। প্রোপানল দেখতে, নেল দেখতে কেমন, CH3 CH2, এই যে প্রোপানল তৈরি হয়ে গেছে, বেশ, বাদ বাকি যা আছে সব সেম থাকে। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড তৈরি হওয়ার বিক্রিয়া, যেটা হচ্ছে অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া অলসো। এইবার চলে আসি আমরা, এটা গেল। খুবই খুবই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে ফরমালিন কি। এই অধ্যায়ের হোক না হোক, তুমি অন্যান্য অধ্যায় যখন লিখতে যাবা দেখবা ক মার্কে দিয়ে বসে রাখছে ফরমালিন কি। এই ফরমালিনটা হচ্ছে মিথানেল। আমরা মিথানেল কিন্তু এটা না, খেয়াল করবা, এটা কিন্তু ইথানেল। মিথানেল কি? মিথানেল হচ্ছে এই জিনিসটা, এই যে এই জিনিসটা যেটা একটু আগে তোমাকে শিখে আনছি। এই মিথানেলের 40% জলীয় দ্রবণ, মানে 40% আমি মিথানেল দিব আর বাকি 60% আমি পানি দিব। তো 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন কি করে? এখানে বইতে যে ছবিটা দেওয়া আছে, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বেজি, ভাল্লুক, তোমাকেও সংরক্ষণ করে রাখা যাবে, কিন্তু এটা ফরমালিন তৈরি করছে। ফরমালিনের 60% মিথানিল আর 80% পানি থাকে। এটাও এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কত ভাগ পানি থাকে আর কত ভাগ আসলে ফরমালিন থাকে। মানে রেশিও সবাই ভুলভাল করে, অনেকে মনে করে যে ফরমালিন হচ্ছে মিথানেলের 40%, মানে অবশ্যই মিথানেল এখানে 40% থাকবে, বাদ বাকি 60% হচ্ছে পানি থাকবে। এবং এই যে মৃত প্রাণী দেহ সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার হয়, আল্লাহ আল্লাহ, মানে কি পরিমাণে উদ্দীপকে এই জিনিসটা সারা জীবন এসে গেছে, যে মৃত প্রাণী সংরক্ষণ করার জন্য যে জৈব, মানে যে হচ্ছে যৌগটা ব্যবহৃত হয় তার উৎপাদন প্রক্রিয়া লেখো, তার সাথে অমুকের বিক্রিয়া লেখো, অমুক ঘটনা লেখো, এতবার আসছে। উদ্দীপকে তুমি ধরতেই পারবা না যে এই মৃত প্রাণী সংরক্ষণ করে হচ্ছে ফরমালিনের মধ্যে দিয়ে। এবং ফরমালিন মানে হচ্ছে আসলে অ্যালডিহাইড। কোন অ্যালডিহাইড? ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইড কি আপু? এই মিথানেলের একটা নাম আছে, যেরকম ইথানলের নাম আছে না অ্যাসিটালডিহাইড। ইথানলের নাম কি? অ্যাসিটালডিহাইড। আর মিথানেলের নাম হচ্ছে ফর্মালডিহাইড। এই জিনিসগুলো যদি বেসিকটা তোমার এখন থেকে থাকে, ইন্টারে উঠে না, মানে ইন্টারে যখন উঠবা না তখন ফর্মালডিহাইড আবার কোনটা খুবই বেশি হয়, অ্যাসিটালডিহাইড আবার কোনটা। অ্যালডিহাইড দুইটা, মানে 1 নম্বর অ্যালডিহাইড হচ্ছে 1 নম্বর অ্যালডিহাইড হচ্ছে মিথানেল, 2 নম্বর অ্যালডিহাইড হচ্ছে কি? ইথানেল। এই মিথানেলের আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড, ইথানেলের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। আচ্ছা, এবার হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড তোমরা সংজ্ঞাগুলো খেয়াল করবা, সংজ্ঞাগুলো কিন্তু সহজ বলা থাকে, যে যে জৈব যৌগে বা জৈব রাসায়নিক যৌগে অমুক মূলক থাকে তাকে ওইটা বলে। অর্থাৎ অ্যালকোহলের মূলক যেটা থাকে সেটা অ্যালকোহল, অ্যালডিহাইডের মূলক যেটা থাকে সেটা অ্যালডিহাইড। নামের ইয়েটা গেল। ইথানেল মানে অ্যালডিহাইড থেকে জার্মান অক্সিজেন দিলে অ্যাসিড তৈরি হয়। আমি তোমাদেরকে একটা কথা সহজ বাংলায় বলে দিই, শোনো। আমরা আজকে 3টা টপিক পড়ছি আজকের পর্বে, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড। অ্যালকোহলে যদি তুমি এই জার্মান অক্সিজেন দাও অ্যালডিহাইড হবে। একদম লিখে দিই, এটা সব জায়গায় কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। কি বললাম? আমি বললাম যে হচ্ছে প্রথম যেটা পড়ছি অ্যালকোহল, সো অ্যালকোহল, এটাতে যদি আমি একটা জার্মান অক্সিজেন দিই, জার্মান অক্সিজেন হচ্ছে যে অক্সিজেনটা জারিত করতে পারে,
জার্মান অক্সিডেন্টের সংকেত হচ্ছে এমন। অ্যালকোহলকে যদি আমি একটা জার্মান অক্সিজেন দেই, ও আমাকে দিবে হচ্ছে অ্যালডিহাইড। কিচ্ছু করা লাগবে না, খালি এই জার্মান অক্সিজেন দিব। একে যদি আমি আরেকটা জার্মান অক্সিজেন দেই, ও তৈরি করবে আমার, মানে ও আমাকে দিবে জৈব অ্যাসিড। বুঝাতে পারছি? এখন এই জার্মান অক্সিজেনটা আমি কই থেকে পাবো, এইটা হচ্ছে আমার সমস্যা। এইটার জন্য আমরা আগেও পড়ছি, বইতে আমাদের বারংবার বলছে যে পটাশিয়াম হচ্ছে ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডকে যদি আমি বিক্রিয়া করাই, এরা বিক্রিয়া করলে আমাকে হচ্ছে একটা জার্মান অক্সিজেন দেয়, এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। তো এই জার্মান অক্সিজেন অনেকভাবে তৈরি করা যায়, আমাদের বইয়ের ভাষা অনুযায়ী এই জিনিসটা দিলে আমরা এটা পাই। তাহলে এই জিনিসটা দিয়ে এটাকে পাবো এবং আলটিমেটলি আমরা হচ্ছে এই অ্যাসিডটা তৈরি করব। তুমি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এই পাথওয়েটা ফলো করতে পারবা। অ্যালকোহল এবং এখানে কি আমি একটু বুঝাই, যদি তুমি এখানে এরকম একটা জিনিস নাও, এরকম একটা জিনিস নাও, তোমার কি মনে হয় যে এখান থেকে তোমার পক্ষে এরকম একটা জিনিস তৈরি করা সম্ভব? তুমি একটু বইয়ের বিক্রিয়াটা খেয়াল করো তো, যতগুলা কার্বন ছিল ততগুলা কার্বনই তৈরি হয়েছে। তো তোমার কি মনে হয় যে এখান থেকে তুমি এমন তৈরি করে ফেলতে পারবা? মিললেও তো না ঘটনাটা। তুমি খেয়াল করো, তুমি এর নাম দিচ্ছিলে ইথানল, তোমার ওর নাম দিতে হবে কি মানে ইথানল। ইথানল থেকে তুমি সরি, এটা হচ্ছে মিথানল, ঠিক আছে, মিথানল। এই মিথানল থেকে তুমি তৈরি করবা হচ্ছে ইথানল। এটা কি সম্ভব বলো? হঠাৎ করে একটা কার্বন কই থেকে আসছে, তো অক্সিজেন দিছে, ও কার্বন পাবে কই? কার্বন দেওয়ার সোর্স আছে? নাই। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে মিথানল বলি, আমাকে অবশ্যই এখানে তৈরি করতে হবে এই জিনিসটা, যেটার নাম কি মিথানল। এবং এখান থেকে আমি পাবো হচ্ছে এরকম একটা জিনিস, যেটা কি মিথানোয়িক অ্যাসিড। বুঝাতে পারছি? তাহলে ওইটা পাবো কখন? ওইটা তুমি তখনই পাবা যখন তুমি এখানে দিছিলা এরকম জিনিস CH3 CH2OH, অর্থাৎ ইথানল, ইথানল, ইথানোয়িক অ্যাসিড। যত কার্বন থাকবে তত কার্বন বিশিষ্টই তৈরি হবে। এই জায়গাতে খুবই বেশি ভুল হয়, এই যে এই জায়গাতে অনেক বেশি ভুল হয়, সবাই এই জিনিসটা থেকে বানায় ফেলে এই জিনিসটা। এখানে তোমাকে কার্বনের সোর্স আছে কোনো? নাই। তুমি কেমনে পাচ্ছ এখানে কার্বন যে বানাইলা? অপশন নাই। তাহলে যত কার্বনের কথা শুরু করব তত কার্বন দিয়ে শেষ করব। যত কার্বনের কথা শুরু করব, মিথা থেকে শুরু করলে মিথানোয়িক অ্যাসিডে গিয়ে শেষ করব, ইথা থেকে শুরু করলে ইথানোয়িক অ্যাসিডে গিয়ে শেষ করব। বইতেও এই কথাটা বলা আছে। ফর দ্য লাস্ট টাইম আমি একটা জিনিস আবারও বলে দিচ্ছি, সবাই এটা একদম বইয়ের মধ্যে বড় বড় করে লিখে নিবা। এটা কি? এটা একটা অ্যালকাইন। এটা কি? এটা একটা অ্যালডিহাইড। এটা কি? এটা একটা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। ওর নাম কি? ইথাইন। ওর নাম কি? ওর নাম হচ্ছে ইথানল। ওর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। আরে আপু এগুলো তো জানি, ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ তুমি এগুলো জানো, এগুলো আমিও জানি। তাহলে তুমি জানো না কি সেটা বলি। তুমি জানো না এইটার একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। তুমি জানো না যে এইটার একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড। এবং তুমি এটাও জানো না যে এটার একটা নাম আছে অ্যাসিটিক অ্যাসিড। তোমার জীবনে তুমি যত কিছু শিখছো ক্লাস 10-এ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, কারণ এই জিনিসটা তোমার সারা জীবন কাজে লাগবে। কিন্তু তুমি পদে পদে এই জিনিসটা ভুল করবা যদি না তুমি এইরকম একটা জিনিস মাথার মধ্যে না গেঁথে নাও। কারণ তুমি অ্যালকোহলের কাছে যাও, এই অ্যালকোহলে কিন্তু দিয়ে নামটা নাই, কিটোনে আছে। কিটোন তোমরা এখন শিখছো না, এই জন্য আমি কিটোনটা বলতেছি না। কিটোনে একটা নাম আছে অ্যাসিটোন, বাট ওটা যেহেতু শিখো নাই এই জন্য ওইটা আমি বলছি না। কিন্তু এটা কোনো অ্যালকেনে নাই, অ্যালকিনে নাই, অ্যালকাইনে আছে, অ্যালডিহাইডে আছে, অ্যাসিডে আছে। এই জিনিসটা একটু
একদম বইয়ের উপরে লিখে নিও সবাই, ওই কাগজ টাগজে লিখে মনে থাকবে না, টেবিল থেকে উঠে পড়ে যাবে, বইয়ের উপরে লিখে নিও, একদম বইয়ের উপরে লিখে নিও, অধ্যায়ের উপরেও না, যে ইথাইনের একটা নাম অ্যাসিটিলিন, ইথানলের একটা নাম অ্যাসিটালডিহাইড, ইথানোয়িক অ্যাসিডের একটা নাম অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? ডান। এখন এরা অ্যাসিড কেন? আমরা যারা 9 অধ্যায় পড়ে আসছি বা যে কোনো সময় আমরা জানি যে একটা অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্য কি, তারা এটা বলতে পারবো যে একটা অ্যাসিডের মেন বৈশিষ্ট্য হচ্ছে ও H+ বা হাইড্রোজেন প্লাস আয়ন ত্যাগ করে। এবং আমরা যখন একটা অ্যাসিডকে দেখি ওর সব সময় এরকম একটা H+ ছেড়ে দেওয়ার ক্ষমতা থাকে। অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে 3টা কারণ এখানে পড়বো। 1 নম্বর কারণ হচ্ছে H+ ছেড়ে দেয়। তুমি যে কোনো একটা অ্যাসিডের কথা চিন্তা করো, ও যখন বিক্রিয়া করবে CH3 COO এরকম প্লাস হচ্ছে H+, ও H+ ছেড়ে দিবে। আরেকটা হচ্ছে এই যে আয়নিত হয় এবং H+ ছেড়ে দেয়, অ্যানি খালা, অ্যানি মানে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যানি খালা, খালা কি ক্ষারক, লাল লিটমাসকে নীল করে। তো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য এবং হচ্ছে যেই বিক্রিয়া সেটা হচ্ছে এটা। 2 নম্বর খালি বৈশিষ্ট্য, 2 নম্বরে বিক্রিয়া হওয়ার কোনো সুযোগ নাই। এবং 3 নম্বরে আমরা জানি যে সপ্তম অধ্যায় থেকে আমরা জেনে আসছি যে প্রশমন বিক্রিয়া জিনিসটা কি। প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, এই বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া। তো এই যে অ্যাসিড ক্ষারের সাথে, মোস্ট কমন ক্ষারের সাথে বিক্রিয়া করে এই অংশটা ওই অংশের সাথে মিলে যাবে, তাহলে পানি তৈরি হলো। এবং এটা যেহেতু মাইনাস এবং সোডিয়াম যেহেতু প্লাস, এবং সোডিয়াম ইথানয়েড তৈরি করবে। তোমার এই বিক্রিয়াটা সারা জীবন লাগবে। কেন? কারণ এই যে অ্যাসিড থেকে যে তুমি সোডিয়াম ইথানয়েড তৈরি করছো, তোমার কি মনে পড়ে এই সোডিয়াম ইথানয়েড দিয়ে তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন তৈরি করছিলা? তাহলে যদি তোমাকে কখনো বলে যে একটা অ্যাসিড থেকে তুমি হচ্ছে একটা অ্যালকেন বানাও, তাহলে কিন্তু তোমার এই বিক্রিয়াটা লাগবে, যে বিক্রিয়াতে তুমি হচ্ছে একটা ক্ষার এনে লবণ বানাইছিলা। সেটা হতে পারে মিথানয়েড, সোডিয়াম মিথানয়েড, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম বিউটানয়েড, যে কোনো কিছু হইতে পারে। ডিপেন্ড যে তুমি কি তৈরি করতে চাচ্ছ, কোনটাতে বলো তো, কি তৈরি করতে চাচ্ছ অ্যালকেনে। ওই অ্যালকেন থেকে আমি আবার চাইলে অনেক কিছু পরে বানাতে পারবো, অ্যালকাইল হ্যালাইড বানাতে পারবো, সেই অ্যালকাইল হ্যালাইড থেকে আমার অ্যালকোহল অ্যালকিন সবকিছু বানাতে পারবো। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, বাট এই বিক্রিয়াটা কিন্তু আমাদের পরীক্ষায় লাগবে এবং আমরা পরীক্ষায় লিখবো। তো আগে আমরা জানছি অ্যালডিহাইড থেকে যেরকম ভিনেগার পাইছি, একইভাবে অ্যালডিহাইড থেকে যেরকম আমরা ফরমালিন পাইছি, অ্যালডিহাইড থেকে কি পাইছি? ফরমালিন পাইছি। একইভাবে ফ্যাটি অ্যাসিড থেকে আমরা ভিনেগার পাবো। এই যে ফ্যাটি অ্যাসিড থেকে যে আমরা ভিনেগার পাবো, এটা হচ্ছে কোন, ওখানে যেরকম 1 নম্বর অ্যালডিহাইড থেকে পাইছিলাম, কোনো ভুগিযুগি নাই, 1 নম্বর অ্যালডিহাইড। ফরমালিনে ভুগিযুগি করলে সমস্যা, কারণ ফরমালিন নিজেই ভুগিযুগি। তো 1 নম্বর অ্যালডিহাইড যেটা, সেটা হচ্ছে মিথানেল, মানে ফর্মালডিহাইড যেটা। মিথানেল থেকে আমরা হচ্ছে ফরমালিন পাইছিলাম। এখানে আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে, এখানে একটু ভুগিযুগি করা যাবে, এখানে 1 নম্বর না, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড না, এখানে মিথানোয়িক অ্যাসিড, মানে মিথানোয়িক অ্যাসিড না, 1 নম্বর অ্যাসিড না, 2 নম্বর অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা হচ্ছে ভিনেগার পাবো। এবং ওখানে কত পারছিলাম? 40% দ্রবণ, এখানে 4 থেকে 10% জলীয় দ্রবণে আমরা ভিনেগার পাবো। এবং এই ভিনেগার হচ্ছে খাবার তৈরিতে ও খাবার সংরক্ষণ হিসেবে কাজ করবে। ভিনেগার যেহেতু অ্যাসিড, অ্যাসিড আমরা খাই, তো এটা আমরা খাবারে দিতে পারবো, এটা আমরা খেতে পারবো, কিন্তু ফরমালিন আমরা খেতে পারবো না। এই দ্রবণ মৃদু অম্লীয় বলে খাদ্যে ব্যবহার করলে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না। এই কথাগুলো মাথায় রেখে দিও, কারণ তোমার পরীক্ষার উদ্দীপকে এই জিনিসগুলো থাকবে, তোমাকে ওখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কি তৈরি করতে তোমাকে বলছে। আচ্ছা, তো আমরা ভিনেগার মূলত আমাদের হচ্ছে, যেহেতু ভিনেগার একটা অ্যাসিড এবং এই অ্যাসিডটা আমাদের খাবার পচন রোধ করতে হেল্প করে, এটারও একটা মেকানিজম আছে। আচ্ছা, এইবার আমরা চলে আসি একটা জায়গাতে যেখানে বলতেছে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতি। তোমরা যদি এই বিক্রিয়াটা, মানে এই ফ্লো চার্টটা পড়ো, এই ফ্লো চার্টটা যদি তোমরা পড়ো, তোমরা দেখবা যে এই ফ্লো চার্টে আমি তোমাদেরকে একদম মানে লাইন বাই লাইন না পড়ে তোমাদের খালি যে জিনিসটা দেখাচ্ছি খেয়াল করো,
এখানে একটা অ্যালকেনের কথা বলছে। সেই অ্যালকেন থেকে আমরা ক্লোরিন যখন বিক্রিয়া করছি তখন অ্যালকাইল হ্যালাইড পাইছি। ওই যে আমাদের সূর্যের রশ্মি দিয়ে যে বিক্রিয়াটা ছিল সেটা থেকে পাইছি। ওইটা থেকে আমরা অ্যালকোহল বানাতে পারছি সেটা বলেছে। এবং সেই অ্যালকোহল থেকে আমাদের অ্যালডিহাইড হয় এবং সেই অ্যালডিহাইড থেকে পরে জৈব অ্যাসিড হয়। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড সেটা তো তুমি এই যে একটু আগেই পড়ছো, আমি তোমাকে শিখাইছি। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তুমি অলরেডি একটু আগেই শিখছো। এই অ্যালকোহলটার জন্য তোমার অ্যালকাইল হ্যালাইড লাগছে, সেটাও তুমি দেখছো। এবং এই অ্যালকাইল হ্যালাইডটা তুমি অ্যালকেন থেকে পেতে পারো, সেটা এখানে বলা আছে। অনেকে আছে এটা খুবই বেশি মানে হচ্ছে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করে। এটা বইতে জাস্ট একটা হিন্ট দিয়ে গেছে যে এইরকম সৃজনশীল পরীক্ষায় আসতে পারে, এবং তাই হইছে যে সারা জীবন পরীক্ষায় এরকম সৃজনশীলই আসতেছে। এটা থেকে ওটা বানাও, ওটা থেকে সেটা বানাও, সেটা থেকে এটা বানাও। এটার জন্য তোমরা জানো যে আমি হচ্ছে তোমাদেরকে একটা নোট প্রোভাইড করেছি, কমেন্টের ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। তোমরা এই নোটটা অর্ডার করতে পারো। এই নোটটাতে খুবই সুন্দর করে সবকিছুর বর্ণনা করা আছে। আর আমি যখন সৃজনশীল কোশ্চিনটা প্র্যাকটিস করাবো তখন হচ্ছে আমি এটা বলে দিব যে কোনটা থেকে কোনটা আসছে, কোনটা থেকে কিভাবে কোনটা আসছে। সো এই অংশটা যারা আমার সৃজনশীলের ভিডিওটা দেখবা তাদের জন্য এটা প্রয়োজন নাই, বাট বইয়ের কথা কি আমি তোমাকে বুঝাই দিলাম যে বইতে কি বলছে। একইভাবে এখানে অ্যালকেন থেকে যেরকম বানাইলাম ওভাবে অ্যালকিন থেকে আবার বানাইছে। অ্যালকিন থেকে বানানোর জন্য অ্যালকিন থেকে কোন পদ্ধতিতে অ্যালকোহল পাওয়া গেছিল সেখানে গেছে, এবার ওই অ্যালকোহল থেকে সেম একইভাবে হচ্ছে আমাদের বাদ বাকিটুকু কাহিনী করছে। ঠিক আছে, তো এটা আমাদের এত বেশি প্রয়োজন নেই। এবার আমরা চলে আসছি আজকের ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার। এর মধ্যে অনেক ব্যবহার আছে, অনেক ব্যবহার আছে। দেখো অ্যালডিহাইডের ব্যবহার, জৈব অ্যাসিডের ব্যবহার। এই ব্যবহারের মধ্যে আমাদের কিছু কিছু এমসিকিউ, ক মার্ক, এমনকি সৃজনশীলে হিন্ট দেওয়ার মতো অনেক কথাবার্তা বলে গেছে। যেমন তোমরা যদি মনে করো আজকের ক্লাসের টপিক হচ্ছে তিনটা, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। তুমি কিন্তু অ্যালডিহাইড থেকে ফরমালিন বানাইছো, জৈব অ্যাসিড থেকে তুমি ভিনেগার বানাইছো, বাদ ছিল অ্যালকোহল থেকে। তো এই অ্যালকোহল থেকে তুমি বানাবা মেথিলেটেড স্পিরিট। এটা কি? সেটা হচ্ছে এই যে রেকটিফাইড স্পিরিট একটা জিনিস আছে, আর একটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট। আমরা খেয়াল করি ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। তোমরা কিভাবে মনে রাখবা? আমি বলেছি ফরমালিনে ভুগিযুগি করা যাবে না। তো ফরমালিনকে আমার 1 নম্বর কার্বন দিতে হবে, যেটা হচ্ছে মিথানেল। তো মিথানেল থেকে আমি বানাইতে পারবো ফরমালিন। কিন্তু যখন আমার চলে আসছে ভিনেগার, সেটা আমি 2 নম্বর থেকে বানাইছি, মানে ইথানোইক অ্যাসিড থেকে বানাইছি। যখন আমার চলে আসছে একটা রেকটিফাইড স্পিরিট, তখন সেটা আমি 2 নম্বর থেকে বানাবো, 2 নম্বর অ্যালকোহল থেকে বানাবো। সেটা কি? ইথানলের 96%, মানে 96% এখানে ইথানল, মাত্র 4% হচ্ছে একটু পানি, মানে ছিটাই দিছে পানি। পারফিউম শিল্পে ইথানলের ব্যাপক ব্যবহার রয়েছে, এবং এই যে রেকটিফাইড স্পিরিট মূলত হচ্ছে হোমিও ওষুধে ব্যবহার করা হয়, এবং ফার্মাসিউটিক্যালে গ্রেডের ইথানলকে ওষুধ শিল্পে, মানে ওষুধ শিল্পে মূলত এই রেকটিফাইড স্পিরিটটা ব্যবহার করা হয়, সেটা আমরা বুঝতে পারলাম। এই জন্য এখানে পানির পরিমাণ অল্প একটু এবং ইথানলের পরিমাণটাই বেশি। এবং পারফিউমেও এটা ব্যবহার করা হয়। এই রেকটিফাইড স্পিরিটে সামান্য যদি মিথানল যোগ করে বিষাক্ত ব্যবহার করা হয়, একে মেথিলেটেড স্পিরিট বলে। ইথানলের মধ্যে যদি আমি জোর করে একটু মিথানল মিশাই দিই, সেটাকে আমি মেথিলেটেড স্পিরিট বলি। তোমার এটার থেকে বেশি এইটা সৃজনশীলে লাগে, আর এটা এমসিকিউর জন্য তোমার লাগবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে হচ্ছে বলেছে যে অ্যালকোহল বিভিন্নভাবে প্রস্তুত করা হয়। একটা হচ্ছে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। তোমরা এটা দাগাই নিও একটু, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় নিচের কোন জৈব যৌগটা হচ্ছে উৎপন্ন হয়, সেটা হচ্ছে অ্যালকোহল। এবং এখানে উপজাত হিসাবে কি বিভিন্ন জিনিসপাতি উৎপন্ন হয়, বাংলাদেশে কেরুয়ান কোং হচ্ছে কোম্পানিতে ইথানল করে, এগুলা র্যান্ডম কথাবার্তা বলেছে, তোমরা এগুলো পড়ে নিতে পারবা। অ্যালডিহাইড, আমরা হচ্ছে এখানে অ্যালডিহাইড থেকে আমাদের একটা জিনিস পড়তে হবে, ডেলরিন পলিমারটা কি। হ্যাঁ, ডেলরিন পলিমার হচ্ছে ওই যে সে ফর্মালডিহাইড, যেটা ওইটারে জলীয় দ্রবণকে যদি অতি নিম্ন চাপে উত্তপ্ত করে, অনেক চাপ দিয়ে গরম করব, বুঝতে পারতেছো? একেবারে সেই লেভেলের চাপ দিয়ে গরম করব। তো এই সেই লেভেলের চাপ দিয়ে গরম করলে ডেলরিন তৈরি হয়, ডেভিল তৈরি হয়। মানুষকে বেশি চাপ দিয়ে উত্তপ্ত করলে কি হয়?
বাঘ হয়ে যায় না, ডেভিল তৈরি হয়ে যায়, বুঝছো? তো ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে অতি নিম্নচাপে উত্তপ্ত করলে ডেলরিন পলিমার উৎপন্ন হয়। এবং ডেলরিন পলিমার দিয়ে কি কি তৈরি হয় সেটা তোমরা পড়ে ফেলবা। লাস্টে হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড অলরেডি ভিনেগার এবং হচ্ছে খাবার প্রস্তুতে ব্যবহার করা আমরা পড়েছি। আমরা এখান থেকে শুধু একটু পড়ে নিব। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, এই জন্য লেবুর সাইন্টিফিক নাম হচ্ছে সাইট্রাস। তেঁতুলে টারমারিন অর্থাৎ টার্টারিক অ্যাসিড থাকে, এবং দইয়ে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকে। এমসিকিউর জন্য জাস্ট পড়ে নিব। তো আমাদের হচ্ছে মাত্র 3টা পড়বে, খুবই শর্ট শর্ট ক্লাসে, এবং তুমি একদিনে পড়তে পারবা এইরকম একটা মানে সবকিছু গুছিয়ে। তোমাকে শেষ করে দিলাম হচ্ছে তোমাদের জৈব রসায়ন সিলেবাসের অংশটুকু পুরোটা। বাদ বাকি যে ক্লাসটা হবে সেটা টোটালি হবে হচ্ছে সৃজনশীলের উপরে, এবং সেটার জন্য যদি তোমরা আগে হাতে নোট পেয়ে যাও তাহলে তোমরা অলরেডি ওটা বুঝে যাবা যে কিভাবে হচ্ছে ওটা আমি তোমাদেরকে পড়াইছি। এছাড়াও তোমরা অপেক্ষা করো, আমি হচ্ছে খুব দ্রুতই তোমাদের সৃজনশীলের ক্লাসটা দিয়ে দিব। জৈব রসায়নের নোট এবং ওভারঅল যে প্লে লিস্টটা সেটা কেমন লাগলো তোমরা খেয়াল করে দেখবে। অন্যান্য অধ্যায়গুলোতে 5-6টা করে প্লে লিস্ট থাকলেও, মানে 5-6টা করে ক্লাস দিয়েও একটা প্লে লিস্ট থাকলেও, জৈব রসায়নে মাত্র 3টা ক্লাসে কিন্তু পুরো প্লে লিস্ট কমপ্লিট হয়ে গেছে। যদিও হচ্ছে অধ্যায় পুরো হয়নি, শর্ট সিলেবাসের অধ্যায়টুকু হয়েছে, বাট মেইন ইম্পর্টেন্ট অংশ কিন্তু কভার হয়ে গিয়েছে। তো সবাই অবশ্যই জানাবা যে তোমাদের কাছে এখন জৈব রসায়ন কেমন লাগে, সহজ না কঠিন, এবং এটা পড়ে ফেলো। আমরা দ্রুতই সৃজনশীলের ক্লাস নিয়ে তোমাদের সাথে চলে আসবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আল্লাহ হাফেজ।